আসসালামু আলাইকুম। এইচএসসি প্রাণীবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বর্জ্য ও নিষ্কাশন। এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি চেষ্টা করব এই ক্লাসের মধ্যে একাডেমিক এবং অ্যাডমিশন দুই টাইপে যা যা লাগে সবগুলো ইনফো দিয়ে দিতে, যার কারণে ক্লাসটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু বোঝা যাবে। অর্থাৎ ক্লাসটা ভেঙে ভেঙে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব। দেখো, একজন মানুষ কি হয়, একজন মানুষ অর্থাৎ এখানে মূলত মূত্রের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, অর্থাৎ বৃক্কের মাধ্যমে কিভাবে মূত্রটা তৈরি হয় সেগুলি আমরা দেখব। তো মানুষের মূত্র তো তরল, তাই না? মূত্র তো আর কঠিন নয়। তো এখন মানুষের মধ্যে এই মূত্রটা আসে কোত্থেকে? অর্থাৎ পানি জাতীয় কোনো একটা কিছু থেকে। তো পানিটা অবশ্যই আমরা গ্রহণ করি, না হলে পানিটা আসে কোত্থেকে? তাহলে দেখো, এই মানুষ পানি গ্রহণ করে। পানি কিভাবে আসে মানব দেহে? প্রথমে পানি গ্রহণ, আরেকটা দেখবো পানিটা মানব দেহ থেকে কিভাবে বের হয়ে যায়, যেটাকে আমরা বলবো পানি ত্যাগ। পানি গ্রহণের ক্ষেত্রে যদি আমরা প্রথমে বলি, পানি প্রথমে গ্রহণ করবে তারপরেই তো ত্যাগ করবে, তাই না? তো এই মানুষটা পানি কি, এটা হচ্ছে আজমল স্যারের বই একদম প্রথম পেজে দেওয়া আছে। পানি গ্রহণ কিভাবে করে? প্রথমে আমরা হচ্ছে পানি পান করি। পানি পান লিখছে 1450 মিলি। এরপর আরেকটা আছে হচ্ছে খাদ্য গ্রহণ, অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারগুলোতেও পানি থাকে। তো খাবারের মাধ্যমে কি পরিমাণ আসে? প্রায় ধরো 800 মিলি মতো। এরপর আরেকটা লিখছে কোষীয় শ্বসন। কোষীয় শ্বসনে কত? 350 মিলি। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রাণী গ্রহণ, পানি পানের মাধ্যমে হচ্ছে পানিটা শরীরে যাচ্ছে, সেটাও আমরা জানি। খাদ্য গ্রহণের মাধ্যমে 800 মিলি করে পানি শরীরে যাচ্ছে, সেটাও আমরা জানি। কোষীয় শ্বসনের মাধ্যমে এই পানিটা আসে কোত্থেকে? দেখো, আমরা জানি শ্বসনের একটা ধাপ আছে। সেই ধাপটা কি? শ্বসনের একটা ধাপ আছে, সেটা কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যে ধাপটা আছে, সেই ধাপে কি হয়, যে অন্যান্য যে তিনটি ধাপ ছিল সেই ধাপে তৈরিকৃত NADS প্লাস হাইড্রোজেন আয়ন এবং FADH2, এগুলি কি হয়? এগুলা জারিত হয়, জারিত হয়ে তৈরি হয় ATP, পানি এবং কি উচ্চ শক্তির ইলেকট্রন। এবং তৈরি হয় উচ্চ শক্তির ইলেকট্রন ও প্রোটন। তো দেখো, আমার লাগতো হচ্ছে পানিটা কোত্থেকে আসে? কোষীয় শ্বসনের মাধ্যমে। এই যে আমি এখানে পানিটা পেয়ে গেলাম, মূলত এই পানিটাই হচ্ছে এখানে শরীরের মধ্যে আসে। আচ্ছা, এতটুকু তো গেল। এরপরে আসতেছে কি, টোটাল কত? মোট হচ্ছে 2600 মিলি। এই তিনটা যোগ করলে 2600 মিলি আসবে। আচ্ছা, এখন হচ্ছে পানি তো আমরা গ্রহণ করে পেলাম, হচ্ছে টোটাল আমরা 2600 মিলি পানি পেলাম। এরপর হচ্ছে পানির ত্যাগ। আমি এটা একটু মুছে দিই। এখন হচ্ছে পানির ত্যাগ। প্রথমে দেখো, অশ্রু, অর্থাৎ কান্নাকাটি যখন করা হয়, অশ্রু এর মাধ্যমে খুব সামান্য পরিমাণে পানি নির্গত হয়, যেটা বইয়ের মধ্যে মেনশন করা নেই, এমনি সামান্যই লিখছে। এরপর আছে নিঃশ্বাস। আমরা যে নিঃশ্বাস পেলি, সেখানে কিন্তু আর্দ্র বাতাস শরীর থেকে নির্গত হয়। তো নিঃশ্বাসের মাধ্যমে প্রায় 400 মিলি পানি দেহ থেকে বের হয়ে যায়। এরপর যে গরম পড়লে ঘাম হয়, ঘাম হলে কি পরিমাণ যাবে? 600 মিলি। এরপর ঘামের পর আর কিভাবে আছে? মূত্র, এর মাধ্যমে সবচেয়ে বেশি, প্রায় 1500 মিলি, অর্থাৎ 1.5 লিটার। এরপর মূত্রের পরে মল, মানুষ মল ত্যাগ করে, সেই মলটা আর্দ্র হয়, অর্থাৎ আর্দ্রর মধ্যে প্রায় 100 মিলি মতো পানি থাকে। তাহলে মোট 2600 মিলি। তো এই মানগুলো সবসময় সেম হয় না, পরিবেশ অনুযায়ী একটু একটু ভিন্ন হতে পারে। এটা একটা স্বাভাবিক মান দেওয়া আছে। তার মানে যে পরিমাণ আমরা গ্রহণ করি সেম পরিমাণ আমরা ত্যাগ করি, যার কারণে পানিটা শরীরে জমা থাকতেছে না। ঠিক আছে, জমা থাকলে তো অসুস্থ হয়ে যাবো। আচ্ছা, এতটুকু তো গেল।
এরপর হচ্ছে বর্জ্য। বর্জ্য জিনিসগুলোকে বিভিন্ন প্রকার বর্জ্য, এক নম্বরে হচ্ছে নাইট্রোজেন গঠিত। আচ্ছা, আমাদের শরীর থেকে তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়ে যায়। তো নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো নিয়ে যদি একটু কথা বলি, তো নাইট্রোজেন গঠিত বর্জ্য কি দেখো। প্রথমে নাইট্রোজেন গঠিত বর্জ্যের মধ্যে এক নাম্বার, প্রথমে আমি যদি লিখি নাইট্রোজেন গঠিত বর্জ্য আছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অনেক আছে। তো এই অ্যামোনিয়া যারা হচ্ছে ত্যাগ করে বর্জ্য আকারে দেহ থেকে নির্গত করে, তাদেরকে বলা হয় অ্যামিনোটেলিক প্রাণী। আচ্ছা, তার মানে অ্যামিনোটেলিক প্রাণী মানে কি, তারা অ্যামোনিয়াকে বর্জ্য হিসেবে কি করে, বর্জ্য হিসেবে দেহ থেকে নির্গত করে। তো এই ধরনের কয়েকজনকে আমরা চিনে নিই। এরা কারা? এরা হচ্ছে হাইড্রা, হাইড্রার পরে আছে কেঁচো, এরপর হচ্ছে চিংড়ি, এরপর আছে হচ্ছে রুই মাছ, ইত্যাদি অনেক আছে। এরপর অ্যামিনোটেলিক তো প্রাণী কারা তা গেল। অ্যামিনোটেলিকের পরে আসতেছে হচ্ছে ইউরিওটেলিক। ইউরিওটেলিক মানে এরা কারা আবার? ইউরিওটেলিক মানে যারা দেখো ইউরিয়াকে বর্জ্য হিসেবে নির্গত করে, এটাও একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য, ইউরিয়াকে বর্জ্য হিসেবে নির্গত করে। তো এখন এরা কারা? এরা হচ্ছে আমরা, আর কেউ না, মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, এদের পাশাপাশি আর কারা আছে? যেমন দেখো হাঙর আছে, তারপর আর কারা আছে? বিভিন্ন সামুদ্রিক প্রাণী আছে, সামুদ্রিক প্রাণী। এরপর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাম্পিবিয়া ইত্যাদি। আচ্ছা, তো এই অ্যামোনিয়া এবং ইউরিয়া, এই দুইটার মধ্যে কোনটার বিষাক্ততা বেশি? এই অ্যামোনিয়া এটাও একটা বর্জ্য, ইউরিয়া এটা একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য। এই দুইটার মধ্যে কোনটার বিষাক্ততা বেশি হবে? এই দুইটার মধ্যে বিষাক্ততা অ্যামোনিয়ার বেশি। ইউরিয়া থেকে অ্যামোনিয়া বেশি বিষাক্ত। এরপর 3 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে এটা তো ইউরিয়াকে নির্গত করলো, আরেকটা আছে ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিকোটেলিক প্রাণী কেন? তারা হচ্ছে কি করে? ইউরিক অ্যাসিডকে কি করে? রেচন বর্জ্য হিসেবে নির্গত করে। তো এরা কারা? উদাহরণটা মনে রাখার সিস্টেম হচ্ছে পতঙ্গ। তো পতঙ্গকে কে খায়? টিকটিকি খায়। এবং টিকটিকিকে কারা খায়? সাপ। সাপকে খায় হচ্ছে বাজ পাখি। আমরা পাখি মনে রাখবো। আচ্ছা, এতটুকু তো গেল। এটা তো আমরা বুঝলাম। তাহলে অ্যামিনোটেলিক কারা, ইউরিওটেলিক কারা, ইউরিকোটেলিক কারা, আমরা মোটামুটি উদাহরণগুলো জানলাম। এখান থেকে আসলে এমসিকিউ আসবে। আচ্ছা, এখন আমরা এই তিনটার গাঠনিক সংকেতগুলো দেখব। অ্যামোনিয়া, ইউরিয়া এবং হচ্ছে ইউরিক অ্যাসিড, এরা আসে কোত্থেকে আসলে? আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো প্রোটিন। প্রোটিন তো চিনি আমরা, প্রোটিনও চিনি। আরেকটা আছে নিউক্লিক অ্যাসিড। এই দুইটা শব্দের সাথে আমরা পরিচিত। প্রোটিন থেকে আমরা পাই অ্যামিনো অ্যাসিড। আবার নিউক্লিক অ্যাসিড থেকে আমরা পাই নাইট্রোজেন গঠিত কারক।
আচ্ছা, এদিকে আসলো অ্যামিনো অ্যাসিড, এদিকে আসলো নাইট্রোজেন গঠিত কার্ব। তো দুইটা মিলে কি হলো? আসলে এখানে প্রথম ধাপে কি হয়েছিল? এই জায়গায় হয়েছিল মূলত নাইট্রোজেন গঠিত পদার্থের অপসার। ঠিক আছে, প্রথম ধাপে ঘটেছিল নাইট্রোজেন গঠিত পদার্থের অপসারণ, আসলে ভাঙন হয়েছিল। এখানে অপসারণ এখনো হয়নি, এর ভাঙন। ভেঙে নাইট্রোজেন গঠিত কার্ব পেলাম, এদিকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড পেলাম। এর পরের ধাপে কি হলো? নাইট্রোজেন যুক্ত অ্যামিনো গ্রুপ অপসারণ। আচ্ছা, নাইট্রোজেন যুক্ত অ্যামিনো গ্রুপকে আমরা আলাদা করে ফেললাম নাইট্রোজেন গঠিত কারক এবং অ্যামিনো অ্যাসিড থেকে। তাহলে কি পেলাম? অ্যামিনো গ্রুপটা, অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। ঠিক আছে, এই অ্যামিনো গ্রুপ যখন আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা পাবো ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং হচ্ছে আর কি অ্যামোনিয়া। এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয় অ্যামোনিয়া, এটাও একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য। এরপর এখান থেকে আবার তৈরি হয় ইউরিয়া, এরপর এখান থেকে আবার আসি ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের সংকেতটা কি? কার্বন, ডবল বন্ড কার্বন, এভাবে দেওয়ার পর কার্বন নাইট্রোজেন, কার্বন, এপাশে নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন। আচ্ছা, এই কার্বনের সাথে বাকি দুইটা হাতের সাথে একটা অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এর পাশে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন। এরপর আমরা কি করব? এই পাশে একটা কার্বন দিব, এদিকে কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে কি আসবে? অক্সিজেন আসবে, এই নাইট্রোজেনের সাথে আসবে হাইড্রোজেন, এই কার্বনের সাথে আসবে অক্সিজেন। এটা হচ্ছে ইউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা হচ্ছে বর্জ্যগুলোর গাঠনিক সংকেতগুলো তো দেখে ফেললাম। তাইলে এবার নাইট্রোজেন গঠিত বর্জ্যটা গেল, আরো বর্জ্য আছে, সেগুলো আমরা দেখব। দেখো, এমনিতেই টাইম কম, তার উপর চ্যাপ্টারটা হচ্ছে এইভাবে বিস্তারিত বোঝাতে গেলেও সময় অনেক লাগবে। আচ্ছা, একটা আমরা বর্জ্য দেখলাম, নাইট্রোজেন গঠিত বর্জ্য। এরপর আছে পিত্তরঞ্জন, এটাও বর্জ্য। এখন অনেকের কথা হচ্ছে পিত্তরঞ্জক কেমনে বর্জ্য হয়? দেখো, পিত্তর সাথে একটা শব্দ যেহেতু শোনা যাচ্ছে, তার মানে এই কাজগুলো হবে যকৃতে। ঠিক আছে, আমরা তো হিমোগ্লোবিন নাম শুনছি আরবিসিতে থাকে। এই হিমোগ্লোবিন থেকে কি হয়? ভেঙে হয় বিলিবার্ডিন। ভাঙন কোথায় ঘটে? যকৃতে এই কাজগুলো হয়। এখন বিলিবার্ডিনের রং তো সবুজ। আচ্ছা, আমরা কি প্রস্রাব কোনোদিন সবুজ হতে দেখছি? না, তার মানে এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে হলুদ কালারের কিছু একটা আসবে, যেটা হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন, আর এই বিলিরুবিনটা হচ্ছে হলুদ, এটাই পিত্তরঞ্জক। আর এই বিলিরুবিনটা হচ্ছে মল বা মূত্র মাধ্যমে হচ্ছে কি হয়? নির্গত হয়। বুঝলাম যে
হিমোগ্লোবিনটা যকৃতে যায়, সেটা ভেঙে হয় বিলিবার্ডিন, যেটা হচ্ছে সবুজ, সেখান থেকে হয় বিলিরুবিন। বিলিরুবিনটা হলুদ, সেটা হচ্ছে মূত্রের মাধ্যমে কি হয়, শরীর থেকে নির্গত হয়। আচ্ছা, এটাও একটা বর্জ্য, যেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেগুলি মূলত বর্জ্য আর কি। ঠিক আছে, তো 3 নম্বরে আরো একটা জিনিস বের হয়ে যায়, সেটা হচ্ছে ঘাম। এই গরমে প্রচুর ঘাম দেয়, তাই না? এই ঘামগুলোই তো দেহ থেকে নির্গত হয়। ঘাম কোত্থেকে আসে? দেহের মধ্যে কিছু ঘর্মগ্রন্থি আছে যেখানে ঘাম তৈরি হয়। তো এই ঘর্মগ্রন্থিকে ইংলিশে কি বলে? সুইট গ্ল্যান্ড। সুইট গ্ল্যান্ড আসলে আসে দুর্গন্ধ, দিস ইজ সুইট গ্ল্যান্ড। আচ্ছা, যা, এই ঘর্মগ্রন্থি থেকে কি হয়? ঘাম তৈরি হয়। ঘাম তো তৈরি হলো, এখন কি হবে? বের হবে, নির্গত করে। তো ঘামের মাধ্যমে মূলত কি নির্গত হয়? আমরা দেখি পানি নির্গত হয়, তার মানে এটা অতিরিক্ত পানি। অতিরিক্ত পানি দেহ থেকে বের হয়ে যায় ঘামের মাধ্যমে। আর এরপর আর কি, খনিজ লবণ বের হয়, দেখবা ঘাম একটু লবণাক্ত হয়। এরপর আর কি, সামান্য পরিমাণে ইউরিয়া, সামান্য ইউরিয়া। তাহলে অতিরিক্ত পানি, খনিজ লবণ, সামান্য ইউরিয়া, এগুলি হচ্ছে কি হয়, ঘামের মাধ্যমে নির্গত হয়। এরপর বাকি আর যেগুলি আছে 4 নাম্বার, আর বিভিন্ন বর্জ্যের মধ্যে 4 নাম্বার আছে কার্বন ডাইঅক্সাইড, যেটা ফুসফুসের মাধ্যমে নির্গত হয়, এটা একটা বর্জ্য বলা যায়। এরপর আছে কিছু লবণ জাতীয় পদার্থ আছে যেগুলি নির্গত হয়। বাস, এগুলি ছিল হচ্ছে মূলত বর্জ্য পদার্থ। আচ্ছা, আমরা বর্জ্য পদার্থ তো চিনলাম, এখন বর্জ্য পদার্থগুলোর মধ্যে আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য যেগুলি আছে সেগুলি নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে মূলত এই চ্যাপ্টারে আমরা বৃক্কের কাজগুলো, বৃক্ক প্রয়োজনীয়তা কি কি আছে, কিভাবে সিস্টেমটা কাজ করে, সেগুলি আমরা দেখবো। তো যার কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইড এটা আলোচনার দরকার নাই এখানে। এ অতিরিক্ত যেসব বিষয় আছে, যেমন ঘাম নিয়ে আর আলোচনা হবে না সামনে, এগুলি দেখার দরকার নেই। অর্থাৎ এই চ্যাপ্টারের সাথে যা যা সম্পর্কিত রয়েছে বৃক্ক, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন তুমি দেখবা বই খোলার সাথে সাথে তোমার বইয়ের আসমল স্যার কি করে লিখছে, অপচিতিমূলক বলে একটা কথা লিখে রাখছে। ঠিক আছে, অপচিতিমূলক বিপাক। যে এখন অপচিতিমূলক আর এই বিপাকটা কি জিনিস, প্রথমে আমি যদি একটু বিপাক নিয়ে বলি। বিপাক, এই বিপাকটা মূলত উপচিতি মূলক এবং অপচিতিমূলক, এই দুই ধরনের বিপাক, এই দুই ধরনের উপচিতিমূলক এবং অপচিতিমূলক, এই দুইটাই মিলে হয় মূলত বিপাক। তো আমাদের বইটাতে লেখা আছে যে অপচিতিমূলক নিয়ে একটু করে বলা আছে। ঠিক আছে, তো আমি উপচিতি এবং অপচিতি দুইটাই আমরা জেনে নিব। উপচিতিমূলক কি এবং অপচিতিমূলক কি, সহজ একটা উদাহরণ দিই। উপচিতিমূলকে কি হয় দেখো, এটিপি লাগবে, আমার শক্তি লাগবে। এরপর কতগুলো কোষ কি আছে, যা আছে বিভিন্ন দ্রব্যগুলোকে, ধরো এগুলো একটা উদাহরণ দিলাম জাস্ট, এগুলিকে এক করবে। তো যা যা দ্রব্য আছে সবগুলোকে এক করে ধরো এইভাবে জোড়া লেগে একটা গঠন তৈরি করলো। এই জাতীয় ধরো কিছু একটা বৃহৎ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো এক হয়ে বৃহৎ কিছু একটা গঠন করবে। ধরো এখানে কয়েকটা আমি লাল দিলাম, এই আর কি। ঠিক আছে, তার মানে এখন অপচিতিমূলকটা হবে এর উল্টা। উপচিতিমূলকে আমরা দেখলাম কি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো এটিপি কি ইউজ করে, অর্থাৎ শক্তি দিয়ে আমরা বৃহৎ একটা জিনিস গঠন করলাম। আর অপচিতিমূলকের এর উল্টা হবে, এই যে ধরো বৃহৎ একটা জিনিস যেটা ছিল, এটা কি হবে, এটা ভেঙে যাবে, ভেঙে শক্তি তৈরি হবে এবং এগুলো আলাদা হয়ে যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে যাবে। কয়েকটা লাল ছিল, এই আর কি, একটা অপরটার উল্টা। তার মানে আমরা উপচিতিমূলকে কি হয়, শক্তি দেওয়া লাগে, অপচিতিমূলকে শক্তি নির্গত হয়।
এইটুকু তো বুঝলাম। তো এইটুকু বুঝলে হবে। আমরা কতগুলো বিক্রিয়া দেখবো উপচিতি এবং অপচিতিমূলকের মধ্যে। উপচিতিমূলকে, আচ্ছা এটা মুছি। প্রথমে উপচিতিমূলকে আমরা কি বলেছিলাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো শক্তি ইউজ করে কি হয়, একটা বৃহৎ কিছু একটা গঠন করবে। দেখো তো উপচিতিমূলকে আমরা এটা বলতে পারি কিনা যে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, তাই না? এটা একটু উপচিতিমূলক বলা যায়। এরপর আর কি বলা যায়, যে আমরা দেখেছিলাম 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি সালোক সংশ্লেষণে যেটা হয়, সূর্য উপরে থাকে তাই উপরে সূর্যালোক, ক্লোরোফিল, ক্লোরোফিল গেল, কি তৈরি হয়, গ্লুকোজ C6H12O6 প্লাস 6H2 পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা না, সালোক সংশ্লেষণ বিক্রিয়া, তার মানে অক্সিজেন তৈরি হবে। আচ্ছা, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানির অসংখ্য অণু যুক্ত হয়ে এই যে বৃহৎ একটা গ্লুকোজ তৈরি করলো। তার মানে এটাও একটু উপচিতিমূলক বিক্রিয়া, কারণ এখানে আমার শক্তি দিতে হয়। শ্বসনের ক্ষেত্রে শক্তি নির্গত হয়, কিন্তু এখানে তার মানে এটার বিপরীত, সালোক সংশ্লেষণে আমার শক্তি দিতে হবে। এই যে সূর্যালোক থেকে শক্তিটা আসতেছে। এরপর আরেকটা উদাহরণ আছে, যেটা হয় আমাদের শরীরের যকৃতে। যকৃতে অর্নিথিন চক্র বলে একটা চক্র হয়। এই চক্রে কি হয়, যে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন এনজাইমের সহায়তায় কি তৈরি হয়, যে ইউরিয়া। ঠিক আছে, এই যে ইউরিয়াটা তৈরি হলো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায়, ইউরিয়া তৈরি হলো বিভিন্ন এনজাইমের সহযোগিতায়, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ইউরিয়া তৈরি হলো। এটাও একটা হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া, যে কারণ হচ্ছে বিপাক, কারণ এখানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে বৃহৎ একটি ইউরিয়া গঠন করছে, এখানে আমার শক্তি দেওয়া লাগে। আচ্ছা, উপচিতিমূলকের মধ্যে আমরা মূলত কিছু হাই ভোল্টেজ বিক্রিয়া দেখে নিলাম। এরপর আমি যাব অপচিতিমূলক, যেটা নিয়ে আলোচনা হবে, কারণ আমরা যেহেতু আজমল স্যার প্রথমেই বলে দিচ্ছে যে এখানে অপচিতিমূলক হয়। এখন অপচিতিমূলক তার মানে আমি বলেছিলাম শ্বসন, C6H12O6 গ্লুকোজকে অক্সিজেনের সহায়তায় পানি প্লাস 36 অণু কি হয়, এডিপি এবং 36টা জৈব ফসফেট, তাহলে হয়ে যাবে এটিপি। মানে এটা বোঝাচ্ছে এটিপি আর কি, এডিপি আর হচ্ছে ফসফেটটা আমি আলাদা করে রাখছি, তো মিক্স হয়ে গেলে এটিপি হয়ে যাবে। এটিপি মানে তো শক্তি। এনজাইম, বিভিন্ন প্রকার এনজাইম আছে। এরপর কোএনজাইম লাগবে। এগুলি দেওয়ার পর কি হয়, কি তৈরি হয়, আমি এই পাশে লিখি, কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি প্লাস 36 অণু এটিপি। অর্থাৎ শ্বসনের ক্ষেত্রে কি হয়, ওই যে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, অর্থাৎ এখানে শক্তি তৈরি হচ্ছে। তার মানে এটি একটা অপচিতিমূলক বিপাক। ঠিক আছে, অপচিতিমূলক বিভাগে আমরা দেখেছিলাম যে শক্তি তৈরি হয়। এরপর আরেকটা উদাহরণ দিয়ে দিই, সেটাই আছে, সেটা কি, যে এস্টার্স, বৃহৎ কিছু একটা ভেঙে যাওয়া না, এস্টার্সটা হচ্ছে ভেঙে কি হয়, গ্লুকোজ সরল উপাদান তৈরি করছে। এটা একটা হচ্ছে অপচিতিমূলক বিভাগ। তাহলে আমরা বিভাগটা বুঝলাম। এখন এতগুলো তো উদাহরণ দিলাম, এখন হচ্ছে যে বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টারের সাথে সম্পর্কটা কিরকম। এই চ্যাপ্টারের সাথে সম্পর্কটা হচ্ছে, আমি লিখে দিই, যে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ইত্যাদি কি হয়,
ইত্যাদি হতে অপচিতিমূলক। উপজাত হিসেবে আমরা পাবো নাইট্রোজেন গঠিত গুড। ঠিক আছে, আর এই নাইট্রোজেন গঠিত বর্জ্যকে নিষ্কাশন করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি রেচন। বুঝছো? এটা আমি কিন্তু আগে একটা চার্টে দেখিয়েছিলাম কি, যে প্রোটিন নিউক্লিক অ্যাসিড, এটা কি হচ্ছে যে প্রোটিন থেকে হচ্ছে আমি অ্যামিনো অ্যাসিডে আসলাম, এরপর নিউক্লিক অ্যাসিড থেকে হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, এইভাবে গিয়ে গিয়ে মূলত হচ্ছে আমরা কিভাবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এরপর হচ্ছে অ্যামোনিয়া, এগুলি তৈরি করেছিলাম, সেটা আমি দেখাইছি গাঠনিক সংকেত সহ। তো এখন আমরা বুঝলাম কেন অপচিতিমূলকটা এখানে লাগবে, কারণ হচ্ছে এই যে প্রোটিন নিউক্লিক অ্যাসিড ইত্যাদি থেকে অপচিতিমূলক বিপাকের মাধ্যমে উপজাত হিসেবে যে নাইট্রোজেন গঠিত বর্জ্যটা তৈরি হয় সেটাই নিষ্কাশন করার সিস্টেমটা হচ্ছে রেচন। এইটুকুই হচ্ছে ছিল অপচিতির সাথে এখানে কাজ। এবার আমরা মূল পড়ায় ঢুকে যাব, সেটা হচ্ছে রেচন অঙ্গ। তার মানে রেচন অঙ্গ কোনগুলো হবে, যে সকল অঙ্গের মাধ্যমে রেচন পদার্থগুলো নির্গত হবে। তো রেচন পদার্থগুলো কি কি বলেছিলাম, যে কার্বন ডাই অক্সাইডও রেচন পদার্থ, যে মূত্র সেটাও একটা রেচন পদার্থ, এরপর শরীর থেকে ঘাম নির্গত হচ্ছে সেটাও একটা রেচন পদার্থ। এগুলি এক একটা সবগুলি হচ্ছে রেচন পদার্থ, অনেকগুলোই লিখেছিলাম। তো দেখো এই রেচন অঙ্গ, তার মানে এগুলি সবগুলোই হবে রেচন অঙ্গ, অর্থাৎ যেগুলির মাধ্যমে ওই রেচন পদার্থগুলো নির্গত হয় সবকিছু মূলত এই রেচন অঙ্গের মধ্যে পড়বে। তো রেচন অঙ্গের মধ্যে প্রথমে যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে বৃক্ক। এটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, তার মানে এটা হচ্ছে প্রধান। ঠিক আছে, তার মানে কারণ এর মাধ্যমে প্রায় 80% নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশিত হয়, অর্থাৎ সবচেয়ে বেশি এর মাধ্যমে নিষ্কাশিত হয়। এরপর বাকি যেগুলি আছে, বাকি কি কি আছে, এগুলিকে বলা হয় সহকারী রেচন অঙ্গ। এখন ত্বক, কারণ এর মাধ্যমে ঘাম নির্গত হয়, ফুসফুস, ওই কার্বন ডাই অক্সাইডটা নির্গত হয়। এরপর যকৃৎ, আমরা দেখেছিলাম যে পিত্তরঞ্জক বলতে একটা বিষয় আছে, সেটা পিত্তরঞ্জকটা নির্গত হয় যকৃৎ। আর কি আছে, পরিপাক নালী। কেন পরিপাক নালীর মাধ্যমে খাবারটা হজম হয়ে নির্গত হয় না? তো সহকারী রেচন অঙ্গের মাধ্যমে বাকি 20% যেটা হয়, বাকি 20% কি হয়, নিষ্কাশিত হয়। তাহলে বৃক্কের মাধ্যমে 80% গেল। আমরা আলোচনা করবো এখন বৃক্কটা নিয়ে, আর বাকিগুলো বাদ। রেচনতন্ত্রের অংশ, রেচনতন্ত্রের অংশ কি কি আমি লিখি। 1 নাম্বার হচ্ছে বৃক্ক, কি পরিমাণ আছে, 1 জোড়া। ঠিক আছে, এরপর 2 নাম্বারে তাহলে আমি বৃক্কটা আঁকি। এই যে একটা বৃক্ক, 5-এর মতো দেখতে অনেকটা। ধরো এই বৃক্কটা আর একটু, এটা হচ্ছে ডান বৃক্ক, এই ডান পাশে আছে, আর এটা হচ্ছে বাম বৃক্ক, এই বাম পাশে আছে। দেখো এখানে হচ্ছে ডান বৃক্কটা একটু নিচে, এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে যকৃৎ। তো ভালো হয় না, আচ্ছা যাক, এটা হচ্ছে যকৃৎ। এই যকৃৎটা অবস্থান করার কারণে আমাদের ডান বৃক্কটা একটু নিচে থাকে আর বাম বৃক্কটা হালকা উপরে থাকে। আচ্ছা,
তাহলে বৃক্ক একজোড়া আমি পেয়েছি। বৃক্ষর পরে এই বৃক্ষ থেকে এখান থেকে নালী বের হলো, এই বৃক্ষ থেকে একটা নালী বের হলো, এই বৃক্ষ থেকে একটা নালী বের হলো। এই জায়গায় একটা তলির মতো জিনিস আছে, বিয়ের মতো দেখতে, এখান থেকে একটা নালী বের হলো। আচ্ছা, তার মানে এই যে নালী, এগুলি হচ্ছে বৃক্ক। বৃক্ষর পরে এই নালীকে, এই নালী যেটা বের হচ্ছে সেটাকে কি বলবো আমি? সেটা হচ্ছে ইউরেটার বা রেচন নালী। তাহলে ইউরেটার বা রেচন নালী কয়টা? বা রেচন নালী হচ্ছে একজোড়া। এটার আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গবিনী। এটার আরেকটা নাম হচ্ছে গবিনী। এই নালীটা দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে নালী তো গেল, এখন 3 নাম্বারে আছে হচ্ছে মূত্রতলী। একটি আছে এই মূত্রতলী, এটা এটা হচ্ছে মূত্রতলী। আচ্ছা, ইউরেটার নিয়ে আমরা জানলাম, এখন মূত্রতলী নিয়ে একটু বিস্তারিত জানা লাগবে। আচ্ছা, 4 নম্বরে আরেকটা অংশ আছে, এটা হচ্ছে মূত্রনালী। 4 নম্বর যে অংশটা সেটা হচ্ছে মূত্রনালী। মূত্রনালী কয়টা? একটি। এটার অপর নাম হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা, ঠিক আছে। এখন এই মূত্রনালীর দৈর্ঘ্য পুরুষে কত? প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে একটু লম্বা হবে এই দৈর্ঘ্যটা, কি জন্য সেটা বলবো না। তো পুরুষের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা হচ্ছে একটু লম্বা হবে, সেটা কত? 18 থেকে 19 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে কিরকম হবে? মহিলাদের ক্ষেত্রে হবে 3.5 থেকে 4 সেন্টিমিটার। তার মানে যেই নালীটা দৈর্ঘ্য কম সেই নালীতে জীবাণুটা ডুববে হচ্ছে বেশি। তার মানে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে জীবাণু দ্বারা ইনফেকশনের একটা সুযোগ রয়েছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কম, কারণ এটা প্রায় অনেক লম্বা। 18 থেকে 19 সেন্টিমিটার লম্বা একটা নালী, এর মধ্যে জীবাণু ঢুকে হয়রান হয়ে যাবে এত দূর যেতে যেতে, ঠিক আছে। আচ্ছা, এতটুক তো গেল। মূত্রতলীয় জানলাম, মূত্রনালীও জানলাম, ইউরেটারও জানলাম, বৃক্কও জানলাম। এই 4টা অংশই মূলত হচ্ছে রেশনতন্ত্রের অংশ। এই 4টার মধ্যে মূত্রতলীটা আমাদের একটু ভালো করে জানতে হবে, কারণ দেখো এখানে কিছু বিষয় আছে। এই 4টার মধ্যে মূত্রতলী নিয়ে কিছু কথা আছে। মূত্রতলী প্রথমত হচ্ছে যে কথাটা বলবো, এই যে মূত্রতলী, এটা একটা পেশি দিয়ে তৈরি, সেটা হচ্ছে ডেট্রোসর। ডেট্রোসর নামক, এটা কি ঐচ্ছিক হবে নাকি অনৈচ্ছিক? অনৈচ্ছিক পেশি। আচ্ছা, ডেট্রোসর নামক হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি। এরপরে এই মূত্রতলী নিয়ে যদি বলি, সেটা হচ্ছে এটা ত্রিকোণাকার দেখতে, ত্রিকোণাকার একটা তলী। এর ধারণ ক্ষমতা কিরকম? ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 মিলি কি করে ধারণ। এরপর হচ্ছে 280 থেকে 320 মিলি ফলে ত্যাগের ইচ্ছা জাগে, যে ইচ্ছা হয় যে কিছু একটা ত্যাগ করতে হবে, ত্যাগের ইচ্ছা জাগে। এরপর আরেকটা হচ্ছে অন্তঃস্থ। এটা অন্তঃস্থ যেটা আছে, অর্থাৎ ভেতরের স্তর। ভেতরের স্তর হচ্ছে ট্রানজিশনাল আবরণ টিস্যু। ট্রানজিশনাল এপিথেলিয়ামে
ঠিক আছে, অর্থাৎ এর ভিতরের স্তরটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়ামে আবৃত। ঠিক আছে, এখন মূত্রথলি গেল। আমরা কিন্তু বলেছিলাম যে এই যে ইউরেটার বা রেশনালি সেটা কতটুকু 25 সেন্টিমিটার লম্বা। তো মানব দেহের মধ্যে এরকম অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে 25 সেন্টিমিটার লম্বা। সেগুলি কি দেখো তো, যে 25 সেন্টিমিটার সবকিছু না, দৈর্ঘ্যটা এরকম কি কি আছে? একটা আছে ডিউটেনাম, পরিপাক অধ্যায়ে দেখছিলাম। আরেকটা আছে আমরা এখন যেটা দেখলাম যে ইউরেটার, আরেকটা আছে অন্ননালী, আর হচ্ছে কি আছে যে পাকস্থলী। এই সবগুলোর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝছি। এই নোটটা এমনি হচ্ছে বইয়ের মধ্যে লাগায় রাখতে পারি স্টিকি নোট দিয়ে। আচ্ছা গেল, এখন আমরা বৃক্কটা নিয়ে জানবো, যে আমরা এতক্ষণ পর্যন্ত রেচন অঙ্গের বিভিন্ন অংশগুলো নিয়ে যেগুলি ছিল আর কি রেচন অঙ্গ, তো সেখানে আমরা এখন বৃক্কটা নিয়ে আলাদাভাবে জানবো, এবং এটা নিয়ে আমাদের পড়তে হবে বেশি, কারণ এটা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, প্রথমে বৃক্ক নিয়ে যদি আমি বলি, বৃক্কটা আমরা বলেছিলাম যে বৃক্ক, ডান বৃক্ক এটা, বাম বৃক্ক হচ্ছে এটা। এই জায়গায় আছে যকৃৎ, ঠিক আছে, এটা হচ্ছে যকৃৎ, এটা হচ্ছে বাম, এটা ডান, এবং এটা বাম। এটা যকৃৎ, এই যকৃৎটা হচ্ছে একটু বাঁকা হওয়ার কারণে ডান বৃক্কটা হচ্ছে একটু নিচে এবং বাম বৃক্কটা একটু উপরে। প্রথমে আমরা সেজন্য দেখবো হচ্ছে এর অবস্থান, বৃক্কটা আসলে আছে কই। অবস্থানগুলো যদি আমি বলি, অর্থাৎ প্রথমে আমাকে যদি প্রশ্ন করে যে বৃক্কের অবস্থানটা ব্যাখ্যা করো, তাহলে আমি প্রথমে এর পজিশনটা যদি ব্যাখ্যা করি, বৃক্কের অবস্থান হচ্ছে, বৃক্কের অবস্থান কোথায়, যে উদর গহ্বর, তাই না? উদর গহ্বরে তো বৃক্ক অবস্থান করে। উদর গহ্বরের কোথায়? কোটি অঞ্চলে, মানে লাম্বার লাম্বার রিজিয়ন, এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে কোটি অঞ্চল, ঠিক আছে। এরপর বৃক্কের অবস্থান যদি আরো ভালোভাবে কি হয় বর্ণনা করতে যাই, যে মেরুদণ্ডের দুই পাশে, এই জায়গায় যদি আমি মেরুদণ্ড বিবেচনা করি, এটা হচ্ছে মেরুদণ্ড, তাহলে আমি বলতে পারি কি যে এটা মেরুদণ্ডের দুই পাশে। আচ্ছা, মেরুদণ্ডের দুই পাশেও বুঝলাম। এখন এরপর আরেকটা স্পেসিফিক ভাবে যদি বলি, যে ডান বৃক্কটা হবে একটু নিচে এবং বাম বৃক্কটা হচ্ছে একটু উপরে। এরপর 12তম তোরাসিক কশেরুকা, তোরাসিক ভার্টিব্রা থেকে হচ্ছে কতটুকু পর্যন্ত বিস্তৃত? 12তম, এখানে হচ্ছে 12তম, আর হচ্ছে এতটুকু পর্যন্ত কি 12তম তোরাসিক কশেরুকা থেকে হচ্ছে তৃতীয় লাম্বার ভার্টিব্রা। আচ্ছা, এটাই হচ্ছে এর অবস্থান, অর্থাৎ 12তম তোরাসিক কশেরুকা থেকে তৃতীয় লাম্বার ভার্টিব্রা পর্যন্ত, লাম্বার কশেরুকা পর্যন্ত। এই এখানে 12তম থেকে হচ্ছে তৃতীয় পর্যন্ত, কশেরুকা তো অনেকগুলো আছে, সেখানে বিভিন্ন নাম্বারিং আছে, তো সেই অনুযায়ী এইটুকু অঞ্চলের মধ্যে সেটি হচ্ছে অবস্থান করে। আচ্ছা জ্ঞান, এখন তোরাসিক মানে বক্ষদেশীয় কশেরুকা, আর লাম্বার মানে হচ্ছে কোটিদেশীয়, ভার্টিব্রা মানে কশেরুকা। আচ্ছা গেল।
এখন এই দুইটার মধ্যে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে এই যে বাম বৃক্ষটা মেরুদণ্ডের কাছে অবস্থান করে, মানে ডান বৃক্ষের তুলনায় হচ্ছে বাম বৃক্ষ মেরুদণ্ডের কাছাকাছি। বৃক্ষের মধ্যে আরেকটা আমরা কি দেখি, যে বৃক্ষের ঊর্ধ্ব প্রান্ত, এই যে উপরের যে অংশটা এবং নিচের যে অংশটা, বৃক্ষ তো অনেকটা এরকম যে এইভাবে এইভাবে না, এই বৃক্ষের যে উপরের প্রান্ত সেটা কি, ঊর্ধ্ব প্রান্তটা হচ্ছে নিম্ন প্রান্তের তুলনায় মেরুদণ্ডের দিকে একটু বেশি হেলানো। তার মানে ঊর্ধ্ব প্রান্ত মেরুদণ্ডের দিকে বেশি হেলানো। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে বৃক্ষের অবস্থান। তাহলে মূলত বৃক্ষটা কোন জায়গায় সেটা তো আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো, অবস্থানটা আমরা ব্যাখ্যা করলাম। এবার আমরা বৃক্ষের যে বাহ্যিক গঠন আছে সেটা আমরা দেখব। প্রথমে আমরা একটা এখন বৃক্ষ আঁকবো। কিভাবে আঁকি, এই জায়গায় করে আঁকি। আমরা এখন বাহ্যিক গঠন নিয়ে কথা বলবো, তার মানে ভিতরের অংশ এখন আঁকবো না, বাহ্যিক গঠন, বাইরের পার্টটা আঁকি। ঠিক আছে, এখানে এই নালীটা এখানে ডুববে। এরপর এখান থেকে প্রথমে হচ্ছে ধমনী, একটা, প্রথমে এটা প্রবেশ করলো, ঠিক আছে, এরপরে এখন এটা প্রবেশ করলো। তো একটার উপর একটা তো প্রবেশ করলে এটা যেন অনেকটা 3D এর মতো দেখায়, সেজন্য আমি এখন কি করলাম, যে এটা একটু মুছে দিলাম। ঠিক আছে, এই দুইটাও বৃক্ষের মধ্যে প্রবেশ করছে, এটাও বৃক্ষের মধ্যে, তার মানে তিনটা জিনিস এখানে বৃক্ষের মধ্যে প্রবেশ করছে। কোনটা কি এখন আমরা লিখব। আচ্ছা, এখানে তো একটা টুপির মতো থাকবে, কোনটা কি আমি বলছি, এটা একটু লাল করে দিলাম। এখানে দেখো এই জিনিসটাকে বলা হয় ইউরেটার। ঠিক আছে, এরপর এই অংশটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুল, ঠিক আছে, এই যে অংশটা যেটা আছে সেটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এটা বৃক্ষের উপর টুপির মতো করে থাকে ঊর্ধ্ব প্রান্তে। এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা, অ্যাড্রেনাল গ্রন্থি, ক্যাপসুল, এরপর হচ্ছে এই ক্যাপসুলটাকে বলা হয় বৃক্ষের আবরণ। তার মানে বৃক্ষের আবরণের নাম কি, ক্যাপসুল। আর এটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে টিউনিকা ফাইব্রোসা। ফাইব্রোসা নামক হচ্ছে কি, অর্থাৎ এই বৃক্ষের আবরণটা গঠিত হচ্ছে টিউনিকা ফাইব্রোসা নামক একটা যোজক টিস্যু। টিউনিকা ফাইব্রোসা নামক একটা যোজক টিস্যু দিয়ে। আচ্ছা, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা যেটা দিয়ে সবকিছু প্রবেশ করছে,
এটাকে বলা হয় হাইলাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে বাইরের দিকের অংশটা উত্তল এবং ভেতরের দিকের অংশটা হচ্ছে অবতল। তার মানে অবতল অংশের এই যে বাঁচ, সেই বাঁচকে বলা হয় কি হাইলাম। হাইলামকে আমরা কি বলতে পারি, যেহেতু হাইলাম দিয়ে সবাই প্রবেশ করতেছে, সেটা হচ্ছে বৃক্কের প্রবেশদ্বার। বৃক্কের প্রবেশদ্বার, তার মানে এই অংশটা হচ্ছে বৃক্কের প্রবেশদ্বার, কারণ এদিকে হচ্ছে সবকিছু প্রবেশ করতেছে। কি কি প্রবেশ করে দেখো, আমি এটা এই পাশে করে লিখি। আচ্ছা, এদিকে লিখে দিই। প্রবেশ করতেছে এখানে রেনাল, ধমনী ও আর কি প্রবেশ করে, স্নায়ু প্রবেশ। আর কি কি বের হয়ে যায়, ধমনী যদি প্রবেশ করে শিরা ও ইউরেটার। রেনাল শিরা ও ইউরেটার কি হয়ে যায়, বের হয়ে যায়। এটা হচ্ছে রেনাল ধমনী, আর এই অংশ এটা হচ্ছে রেনাল শিরা, দুটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, এই রেনাল শিরা এবং ইউরেটার বের হয়ে যায়, রেনাল ধমনী প্রবেশ করে। আর এই যে বাছ, সে অংশটাকে বলা হয় কি, এই অংশটা হচ্ছে হাইলাম। আর এই যে রেনাল শিরা, এইটা নিয়ে যদি একটা কথা বলি, এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় শিরা। তাহলে এই রেনাল শিরা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় শিরার নাম কি, রেনাল শিরা। এটা একটু মুছে দিচ্ছি, সবচেয়ে বড় শিরা যেটা লিখছি সেটা একটু মুছে দিচ্ছি, আমার এদিকে লিখতে হবে। এই বৃক্ষটার দৈর্ঘ্য কত লিখি। দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। প্রস্থ এটার অর্ধেক, 5 থেকে 6 সেন্টিমিটার। আর পুরুত্ব অর্ধেক করো 3 সেন্টিমিটার। তাহলে এটা মনে রাখা যাবে, 10 থেকে 12 মনে রাখলে অর্ধেক অর্ধেক করে দিয়ে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব লিখে ফেললাম। এরপর এটা দেখতে, এটা লিখার দরকার নেই, রিডিং করলে হয়। দেখতে শিম বিচির মতো, শিম বীজের মতো। এগুলো এমনি লিখে দিলাম। বর্ণটাও যদি বলি, এটার বর্ণ কি, কালচে লাল রঙের। এটা হচ্ছে কালচে লাল রঙের। আর এটার ওজন কিরকম হবে, ওজন নিয়ে যদি বলি, যে পুরুষ আর মহিলা এই দুটো কথায় আসে, তো পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটু বেশি হবে, সেটা হচ্ছে 150 থেকে 170 গ্রাম। আর নারীদের ক্ষেত্রে একটু কম হবে, সেটা হচ্ছে 130। সেটা হচ্ছে 130 থেকে 150 গ্রাম। 130 থেকে 150 গ্রাম। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে কত, 130 থেকে 150 গ্রামটা হচ্ছে ওজন। আচ্ছা, তাহলে বৃক্কের এখন বহিঃগঠনটা গেল। এরপর আমরা দেখবো বৃক্কের অন্তর্গঠন, অর্থাৎ ভেতরের অংশটা দেখব। অন্তর্গঠন, এই যে ভেতরের অংশটা, তো বৃক্কের অন্তর্গঠনের জন্য আমরা 3টা বিষয় দেখব। 1 নাম্বার হচ্ছে কর্টেক্স। বৃক্কের মধ্যে 3টে অংশ থাকবে। 2 নাম্বার হচ্ছে কর্টেক্সের পর যেটা পাবো সেটা হচ্ছে মেডুলা, এবং 3 নম্বরে পাবো হচ্ছে পেলভিস। ঠিক আছে, এই 3টা জিনিস আমরা পাবো। আগে আমরা একটা বৃক্ক আঁকি, এর ভেতরের অংশগুলো আমরা দেখবো। বৃক্ক কিভাবে আঁকে, এই তো বৃক্ক, কি সুন্দর, যে এখান থেকে একটা নালীর মতো বের হয় এভাবে, যেটা ছিল ইউরেটার। এই যে নালী একটা বের হলো। এরপর
দুইটা নালী প্রবেশ করবে। আচ্ছা, এগুলি পরে দেখে, আগে হচ্ছে আমি এখানে ভেতরে যে পিরামিড যেগুলি ছিল রেনাল, সেগুলি এঁকে ফেলি। আচ্ছা, এগুলো আমরা আঁকলাম। আগে আমি পুরো আঁকাটা শেষ করি। এত সুন্দর একটা চিত্র হচ্ছে। এরপর এখানে এখন হচ্ছে একটা দমনী প্রবেশ করছে, সেটা কিরকম দেখো। সেটা এভাবে গিয়ে ধরো এখানে একটা নালী দিয়ে, ঠিক না, এভাবে দিলাম। এরপর আরেকটা প্রবেশ করলো, সেটা এদিকে আসে। ঠিক আছে, এগুলো একদম হচ্ছে। আরেকটা আঁকলাম ধরো স্নায়ু। স্নায়ুটা আমি লাল রং দিয়ে আঁকি। এইভাবে বিভিন্ন দিকে স্নায়ুগুলো ছড়াই যাবে। কোনভাবে আঁকতে পারতেছি না, আচ্ছা এইভাবে দেখাই দিলাম জাস্ট। এই যে স্নায়ু। তাহলে এখন এখানে কোন জিনিসটা কি সেটা আমি লিখে দিই। একটা আমি এটা ধরো লাল রং দিয়ে চিহ্নিত করলাম। কোনটা কি? প্রথমে এই যে বলছি অন্তঃগঠনে তিনটা অংশ আছে, একটা হচ্ছে কর্টেক্স, মেডুলা, পেলভিস। এই তিনটা অংশ কোথায় কোথায় একটু দেখাই দিই। প্রথমে হচ্ছে কর্টেক্স। এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে অংশ, সেটাকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে, এরপর আমাদের যেটা হবে মেডুলা। এই মেডুলা অংশটা হচ্ছে এতটুকু পর্যন্ত তো কর্টেক্স, অর্থাৎ বাইরের দিকে অংশ। এই যে বাকি এই অংশটা, এটা হচ্ছে মেডুলা। আর ভেতরে এই যে অংশটা, এটা হচ্ছে পেলভিস। তো আগে রেনালটা যুক্ত হবে, কারণ হচ্ছে যেহেতু বৃক্কের ক্ষেত্রে সবকিছুতে রেনালটা যুক্ত হয়। আচ্ছা, এই তিনটা অংশ, বৃক্ষতে এই তিনটা অংশ বাদে আর নাই। প্রথমে বাইরের অংশ, তারপর মাঝখানের অংশ, তারপর হচ্ছে ভেতরের অংশটা পেলভিস। এরপর এই যে লাল ধরনের কিছু দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্নায়ু, রেনাল স্নায়ু। আচ্ছা, এরপর এটা হচ্ছে রেনাল ধমনী, এটা হচ্ছে রেনাল শিরা। তো রেনাল শিরা থেকে কি হয়, যে এটা হচ্ছে রেনাল শিরা। তো আমরা দেখেছিলাম যে রেনাল ধমনী দিয়ে রক্তটা প্রবেশ করবে ভেতরের দিকে, এবং রেনাল শিরা থেকে কি হবে, সেটা বাইরের দিকে বেরিয়ে যাবে। এইটুকু তো আমরা দেখলাম। এর পরবর্তীতে যে বাকি অংশগুলো আমরা যদি দেখি, এখানে কোনটা কি, বাইরের দিকে এই যে এটা হচ্ছে কর্টেক্স, এবং মাঝখানের অংশটা মেডুলা, ভেতরে হচ্ছে আছে পেলভিস। এরপর হচ্ছে আমাদের জানতে হবে, আচ্ছা গেল, তারপর আছে হচ্ছে মাইনর ক্যালিক্স। এই যে একদম এখানে এই অংশটা হচ্ছে মাইনর ক্যালিক্স। আমি এটা নিয়ে আবার পরে বলবো। ভেতর আরেকটু এখানে আসলে এই যে অংশটা হচ্ছে মেজর ক্যালিক্স।
ঠিক আছে, মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স। রেনাল পেলভিসও আমরা দেখলাম। এরপর বাকি আছে রেনাল পিরামিড। এগুলি হচ্ছে একটা রেনাল পিরামিড। এরপর হচ্ছে রেনাল কলাম কোনগুলো? এই অংশটা হচ্ছে রেনাল কলাম। এটা কি? এটা হচ্ছে কর্টেক্সের একটা অংশ, যেটা হচ্ছে পিরামিডের মাঝখানে ঢুকে গেছে, অর্থাৎ মেডুলার এই যে মাঝখানে মাঝখানে প্রবেশ করছে, এটা কর্টেক্সের অংশ, রেনাল কলাম। এটা কর্টেক্সের অংশ, যেটা হচ্ছে কোথায় প্রবেশ করছে? রেনাল পিরামিডের ফাঁকে ফাঁকে প্রবেশ করছে। এটা হচ্ছে কর্টেক্সের অংশটা রেনাল পিরামিডের ফাঁকে ফাঁকে প্রবেশ করছে, এইটুকু। এটা হচ্ছে রেনাল কলাম। আচ্ছা, যাক, তাহলে এটা আমরা একটা বৃক্কের ভেতরের অংশটা দেখলাম। এবার আমরা লিখব প্রথমে আমরা দেখব কর্টেক্স। এই যে কর্টেক্স, এই কর্টেক্স অংশটা তো আমরা দেখলাম। কর্টেক্স কি? কর্টেক্স কে আমরা দুইটা অঞ্চলে ভাগ করতে পারি। প্রথমে কর্টেক্স, এই কর্টেক্স কে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। এগুলি কি কি? একটা হচ্ছে বহিস্থ কর্টেক্স, বহিস্থ কর্টিক্যাল অংশ, এবং অপর অংশটি হচ্ছে অন্তস্থ কর্টিক্যাল, না অন্তস্থ, এটা হচ্ছে জাক্সটা মেডুলারি। জাক্সটা মেডুলারি। এখন দেখো, কর্টেক্সকে আমি দুটি অংশে ভাগ করলাম, একটা বহিস্থ কর্টিক্যাল এবং অপরটা হচ্ছে অন্তস্থ কর্টিক্যাল। তো এই যে অন্তস্থ কর্টিক্যালে এই যে জাক্সটত্ব হচ্ছে কি? জাক্সটত্ব হচ্ছে নিকটবর্তী। তার মানে কি? এরা হচ্ছে মেডুলার কাছাকাছি, মেডুলার কাছাকাছি। জাক্সটা মেডুলারি অংশটা মেডুলার কাছাকাছি, আর বহিস্থ কর্টিক্যালটা হচ্ছে ক্যাপসুলের দিক, অর্থাৎ বাইরের দিক। এরপর কর্টেক্স অংশে কি কি থাকে? কর্টেক্স যে অংশ ছিল সেখানে নেফ্রনের এই অংশে নেফ্রনের রেনাল কর্পাসল, নিকটবর্তী পেছানো নালিকা, এবং দূরবর্তী পেছানো নালিকা। এই অংশগুলো থাকে। তাহলে কর্টেক্স নিয়ে এটা জানলেই হবে। কর্টেক্সের দ্বিতীয় অংশ একটা বহিস্থ কর্টিক্যাল, যেটা হচ্ছে ক্যাপসুলের দিকে থাকে, এবং অপরটা হচ্ছে অন্তস্থ জাক্সটা মেডুলারি। আমরা জাক্সটা মানে জানি হচ্ছে নিকটবর্তী, এবং মেডুলারি মানে হচ্ছে জাক্সটা মেডুলারি, যেহেতু তার মানে এটা মেডুলার কাছাকাছি। আচ্ছা, কর্টেক্স গেল। এরপর হচ্ছে আছে মেডুলা। মেডুলা অংশটা যদি আমরা দেখি, মেডুলা অংশটা কি? মেডুলা অংশটা কর্টেক্সের পর যেটা শুরু হয় আর কি, সেটাই তো মেডুলা। এবার মেডুলাটা দেখি, কর্টেক্স গেল, এবার মেডুলা। মেডুলার সংজ্ঞা কি দিব? এটা হচ্ছে হালকা লাল বর্ণের অংশ, যেটা বইয়ে লেখা আছে, হালকা লাল বর্ণের অংশ। এটা হচ্ছে হালকা লাল বর্ণের অংশ। এরপর হচ্ছে হ্যানলির লুপ। এখানে কি কি থাকে? হ্যানলির লুপ, সংগ্রাহক নালিকা, ওর বিভিন্ন রক্ত জালিকা যেগুলি ছিল, জালিকা, এগুলি থাকে। এই অংশে থাকে রেনাল পিরামিড। কয়টা থাকে? 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। তার মানে মেডুলা অংশে কি কি থাকে? রেনাল পিরামিড থাকে, এরপর হ্যানলির লুপ থাকে, সংগ্রাহক নালিকা থাকে, ও হচ্ছে রক্ত জালিকা থাকে, হালকা লাল বর্ণের অংশ এটা। আচ্ছা, এটুকু তো আমরা বুঝলাম। এরপর
রেনাল পিরামিড। রেনাল পিরামিড নিয়ে যদি বলি, এটা হচ্ছে শীর্ষ যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় রেনাল প্যাপিলা। এই লাইনটায় তুমি আটকে যাবে, এই বইয়ে পড়তে গেলে তুমি হচ্ছে মেডুল অংশে, রেনাল পিরামিড অংশে গিয়ে আটকে যাও। আমি সেটা আলাদাভাবে দেখো। দেখো এই যে রেনাল পিরামিডটা, আমি যদি আলাদাভাবে একটা চিত্র আঁকি, আমি আবার দেখাই। প্রথমে সেটা রেনাল পিরামিডটা কিরকম ছিল, এইভাবে অনেকটা এইভাবে ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গায় ছিল হচ্ছে কি ইউরেটারটা, এটা ছিল ইউরেটার। এটা হচ্ছে রেনাল পিরামিড। দেখো তো এখানে কি হচ্ছে, এটা যদি হয় রেনাল পিরামিড, এই অংশটা আমি লাল কালি দিয়ে দেখাই, এই যে অংশটা সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডাক্ট অফ ব্যালিনি, ঠিক আছে। এরপর এই অংশটাকে বলা হয় মাইনর ক্যালিক্স, এবং এই অংশটাকে বলা হয় মেজর ক্যালিক্স। তাহলে ভাই বুঝো তো যে রেনাল পিরামিডের মধ্যে যখন মূত্রটা তৈরি হবে, সেটা হচ্ছে প্রথমে ডাক্ট অফ ব্যালিনি হতে হচ্ছে মাইনর ক্যালিক্সে আসবে, মাইনর ক্যালিক্স থেকে হচ্ছে আসবে মেজর ক্যালিক্সে, এবং শেষে হচ্ছে আসবে হচ্ছে কোথায়, ইউরেটার। তো এখন এই যে এখানে একদম প্রান্তীয় যে অংশটা আছে সেটাকে কি বলা হয়, এটা আমি এই পাশে যদি লিখি, সে অংশটার নাম কি, সে অংশটার নাম হচ্ছে প্যাপিলা। প্যাপিলা, তো প্যাপিলায় হচ্ছে 10 থেকে 25টা ছিদ্র থাকে। 25টা ছিদ্র থাকে। আচ্ছা, এখন আমি হচ্ছে তাহলে বোঝা গেল যে রেনাল পিরামিড থেকে হচ্ছে ডাক্ট অফ ব্যালিনির মাধ্যমে রেনাল প্যাপিলা হয়ে হচ্ছে কি মাইনর ক্যালিক্সে আসবে মূত্রটা, তারপর মেজর ক্যালিক্সে, তারপর ফাইনালি হচ্ছে সেটা কোথায় প্রবেশ করবে, পেলভিস থেকে ইউরেটারে প্রবেশ করবে, ঠিক আছে। এখন আমি তাহলে লিখি যে এই জায়গায় লিখি রেনাল পিরামিড থেকে আসলো হচ্ছে রেনাল প্যাপিলা। মূত্রটা কোন দিক থেকে কোন দিকে যায় সেটা আমি দেখাচ্ছি। রেনাল পিরামিডের ছিদ্র আছে কয়টা, 8 থেকে 18টি, ঠিক আছে। এরপর হচ্ছে রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা থেকে 1 থেকে 3টি রেনাল প্যাপিলা মিলে গঠন করা হচ্ছে মাইনর ক্যালিক্স। এরপর 1 থেকে 3টি হচ্ছে রেনাল প্যাপিলা মিলে গঠন করা হচ্ছে মাইনর ক্যালিক্স। আর মাইনর ক্যালিক্সের পরে আসা হচ্ছে মেজর ক্যালিক্স। তো মেজর ক্যালিক্সে কি হয়, যে মেজর ক্যালিক্সে আসে মেজর ক্যালিক্স। তো মেজর ক্যালিক্স হচ্ছে কয়টি, যে 2 থেকে 3টি মাইনর ক্যালিক্স মিলে গঠন করা হচ্ছে মেজর ক্যালিক্স। আর 2 থেকে 3টি না, এটা হবে 8 থেকে 14টি, 8 থেকে 14টি, 8 থেকে 14টি হচ্ছে মাইনর ক্যালিক্স মিলে গঠন করবে মেজর ক্যালিক্স, এবং মেজর ক্যালিক্স থেকে হচ্ছে 2 থেকে 3টি মেজর ক্যালিক্স মিলে গঠন করবে কি, ওই মেজর ক্যালিক্স থেকে 2 থেকে 3টি মেজর ক্যালিক্স কোথায়, পেলভিসে উন্মুক্ত হবে, আর পেলভিস থেকে ফাইনালি হচ্ছে ইউরেটারে চলে যাবে। তাহলে আমরা চক্রটা বুঝলাম যে রেনাল পিরামিড থেকে মূত্রটা প্রথমে হচ্ছে 8 থেকে 18টি রেনাল পিরামিড থাকে প্রতিটা বৃত্তে। এরপর এই রেনাল পিরামিড থেকে হচ্ছে মূত্রটা আসবে রেনাল প্যাপিলাই। রেনাল প্যাপিলা মানে তাকে কোথায়, সেটা এখানে। এরপর রেনাল প্যাপিলা থেকে মাইনর ক্যালিক্স, মাইনর থেকে হচ্ছে 8 থেকে 14টি মাইনর ক্যালিক্স মিলে গঠন করে মেজর ক্যালিক্স, এবং মেজর ক্যালিক্স 2 থেকে 3টা মিলে গঠন আসা হচ্ছে কোথায়, পেলভিস উন্মুক্ত হয়। তো এখানে রেনাল প্যাপিলার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এখানে ছিদ্র থাকে কয়টা, ছিদ্র থাকে আমরা দেখেছিলাম হচ্ছে 10 থেকে 25টি কি থাকে, ছিদ্র থাকে। 10 থেকে 25টি হচ্ছে ছিদ্র থাকে।
তার মানে রেনাল পিরামিড থেকে 8 থেকে 18টি, তারপর রেনাল প্যাপিলা হচ্ছে 10 থেকে 25টি ছিদ্র থাকে, 1 থেকে 3টি রেনাল প্যাপিলা মিলে হচ্ছে গঠন করে মাইনর ক্যালিক্স, এবং 8 থেকে 14টি মিলে গঠন করে মেজর ক্যালিক্স, এবং 2 থেকে 3টি মিলে গঠন করা হচ্ছে সেখানে হচ্ছে পেলভিস উন্মুক্ত হয়। পেলভিস থেকে হচ্ছে ইউরেটারে প্রবেশ করে, ফাইনালি সেখান থেকে কোথায় চলে যায়, সেখান থেকে হচ্ছে মূত্রথলিতে চলে যায়। তাহলে আমরা এখন ধারাটা বুঝলাম। এরপর আমরা যাব পেলভিস। পেলভিস তো আমরা জানি যে পেলভিস হচ্ছে কোন অংশটা, অর্থাৎ যেখানে হচ্ছে ওই মেজর ক্যালিক্স গুলো গিয়ে উন্মুক্ত হচ্ছে সেই অঞ্চলটা, সেখান থেকে হচ্ছে ফাইনালি ইউরেটারে মূত্রটা চলে যাবে। তাহলে পেলভিস গুলোই কি, পেলভিস নিয়ে যদি বলি, পেলভিসটা হচ্ছে কি জাস্ট একটা লাইন, সেটা হচ্ছে মেজর ক্যালিক্স গুলো যেখানে উন্মুক্ত হয়, মেজর ক্যালিক্স গুলো উন্মুক্ত হয়। ঠিক আছে, মেজর ক্যালিক্স গুলো কি হয়, উন্মুক্ত হয়। আচ্ছা, তাহলে এখন আমরা অন্তঃগঠনের মধ্যে হচ্ছে 3টা বিষয় আমরা জেনে গেলাম। এরপর আমাদের জানতে হবে হচ্ছে বৃক্কের কাজ। বৃক্ক বিভিন্ন ধরনের আমাদের শরীরে কাজ করে। এই কাজগুলো হচ্ছে, আমি যদি বলি যেমন বৃক্কের কাজ লিখে দিই, স্বাভাবিকভাবে হালকা একটু ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে রেচন বর্জ্য অপসারণ। এটা তো একদম কমন, রেচন বর্জ্য অপসারণ। এরপর 2 নাম্বারে আর কি আছে, ভারসাম্য রক্ষা। কিসের ভারসাম্য রক্ষা, অম্ল ও ক্ষারের, বা রেগুলেশনও বলা যায়। তারপর 3 নাম্বার হচ্ছে কি, অন্যান্য পদার্থ, বিভিন্ন বিষাক্ত পদার্থ আছে, অন্য যা কিছু আছে সেগুলো অপসারণ। তো বিভিন্ন পদার্থ কি করে, অপসারণ করে। এরপর 4 নাম্বার হচ্ছে হরমোন। হরমোন কি করে, উৎপাদন করে। বৃক্ক কিন্তু হরমোন উৎপাদন করে। 5 নাম্বার হচ্ছে এনজাইমকরণ। 6 নাম্বার আর কি আছে, বৃক্ক আর কি কাজ করে, সেটা হচ্ছে বিপাকীয় ভূমিকা। অবশ্যই বৃক্কের বিপাকীয় ভূমিকা আছে। তাহলে এই 6টা কাজ হচ্ছে বৃক্কের কাজ। এখন আমরা এখানের মধ্যে কিছু কাজ আমাকে ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে হরমোন উৎপাদন এবং এনজাইমকরণ, বিপাকীয় ভূমিকা। এই 3টা আমি আলাদাভাবে দেখাই। প্রথমে হরমোন উৎপাদন। বৃক্ক বিভিন্ন হরমোন উৎপাদন করে থাকে, তার মধ্যে হচ্ছে 1 নাম্বার যদি বলি, 1 নাম্বার কি হরমোন, হরমোনটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। তো এখন এই এরিথ্রোপয়েটিন হচ্ছে কি করে, অক্সিজেন কমে গেলে বৃদ্ধি করে। এরপর 2 নম্বরে এরিথ্রোপয়েটিনের পর আর কি আছে, ভিটামিন ডি এর কার্যকর, ভিটামিন ডি কে কার্যকর করে কোন হরমোনের মাধ্যমে, সেটা হচ্ছে ক্যালসিফেরল হরমোন। ঠিক আছে, ক্যালসিফেরল হরমোন তৈরি। ভিটামিন ডি কে কার্যকর করে কি করে, ক্যালসিফেরল হরমোন তৈরি। এরপর তাহলে এই দুইটাই হরমোন উৎপাদন গেল। এরপর আমাদের জানা লাগবে হচ্ছে এনজাইম। এনজাইমকরণ গুলো কিরকম, 1 নাম্বার হচ্ছে রেনিন। রেনিন এক প্রকার এনজাইম যেটা কি করে, করণ করে। তারপর এই রেনিনের কথা যদি বলি, এই রেনিনটা কি কোথায় করণ হয়,
বৃক্কের আমরা একটা অংশ দেখেছিলাম কর্টেক্সের, সেটা হচ্ছে কি জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। আচ্ছা, এটা তো দেখি না, এটা আমরা পরবর্তীতে দেখবো, অর্থাৎ সূক্ষ্ম গঠনে যখন যাব তখন দেখবো জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে, এটা কমপ্লেক্স থেকে এই এনজাইমটা করিত হয়। জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে এই রেনিন এনজাইমটা করিত হয়। এরপর এই রেনিন এনজাইম কি করে? এই রেনিন এনজাইমের কাজটা যদি বলি, অ্যানজিওটেনসিনোজেনকে কি করে? টেনসিনে পরিণত, অর্থাৎ সক্রিয় করে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে কি, সেটা হচ্ছে রেনিন। এই রেনিনের কাজ। এরপর আমরা দেখবো যে বলেছিলাম বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকাটা কিরকম? যেমন দেখো, আমরা জানি গ্লুকোনিওজেনেসিস বলে একটা কথা আছে। এই গ্লুকোনিওজেনেসিস কি অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদন, ঠিক আছে, গ্লুকোজ তৈরি। তার মানে এখন এই ধরনের পরিস্থিতি যখন হয় তখন হচ্ছে বৃক্ক অশর্করা থেকে গ্লুকোজ তৈরি করতে হচ্ছে। বৃক্ক তখন প্রায় 20% পর্যন্ত গ্লুকোজ সরবরাহ করতে পারে। অর্থাৎ যখন দেখা যায় যে কি গ্লুকোজের খুব অভাব, তখন হচ্ছে বৃক্ক প্রায় 20% পর্যন্ত গ্লুকোজ সরবরাহ করতে পারে। মূলত এগুলি ছিল হচ্ছে বৃক্কের কাজ। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা কমন রুল যেটা করি, RENNIN, আরেকটা আছে হচ্ছে RENIN। এটাও রেনিন, এটাও রেনিন, এটাও কিন্তু রেনিন, ঠিক আছে, এটাও রেনিন। এখন দুইটার মধ্যে তফাৎ আছে। এই যে রেনিনটা লিখলাম, এই রেনিনটা হচ্ছে পাকস্থলীর সাথে সম্পর্কিত। তার মানে এটা পাকস্থলী পেপটিক কোষ থেকে গঠিত হয়। আচ্ছা, আর এই রেনিনটা আমরা দেখেছিলাম এটা বৃক্ক থেকে জাক্সটা মেডুলারে, অর্থাৎ জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে এটা আসে। জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে তো রেনিনটা আসে, আমরা একটু আগে দেখলাম। তার মানে এটা বৃক্ক থেকে আসে। তার মানে এই রেনিন যেটাতে এন একটা কম, সেটা হচ্ছে বৃক্কের সাথে সম্পর্কিত, আর যেটাতে এন ডবল সেটা হচ্ছে পাকস্থলীর সাথে সম্পর্কিত। এরপর এই যে এই রেনিনটা নিয়ে যদি বলি, যেহেতু এখানে বৃক্কের আলোচনা হচ্ছে, এটা কিন্তু এনজাইম, এটা এনজাইম কিন্তু কাজ করে কিসের মতো? হরমোনের মতো। যদিও বা এটা এনজাইম, কিন্তু কাজ করে হরমোনের মতো। আর এটা কিন্তু এনজাইম, এই রেনিনটা কিন্তু এনজাইম, পাকস্থলীতে যেটা করিত হয় এটা এনজাইম। তাহলে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যাতে হচ্ছে কি গুলিয়ে না যায়, মানে উল্টাপাল্টা না হয়। আচ্ছা, আমরা তাহলে এখানে বর্জ্য নিষ্কাশনের প্রথম পার্টটা শেষ করছি। এরপর প্রথম পার্টের পর আমরা যে পরবর্তী আরো যে পার্টগুলো আসবে, সেখানে আমরা আলোচনা করব যে বৃক্কের সূক্ষ্ম গঠন, বৃক্কের সূক্ষ্ম গঠন, সূক্ষ্ম গঠন। এরপর আর আছে বৃক্কের সূক্ষ্ম গঠনের পর বাকি যেগুলি আছে, যে রেচনের শরীরবৃত্তীয় যেটা আছে, রেচনের শরীরবৃত্তীয় আছে, তারপর মূত্র আছে, এরপর আর কি আছে,
মূত্রের পরে হচ্ছে অসম রেগুলেশনের ভূমিকা, যেটা অসম রেগুলেশনের ভূমিকা। এরপর অসম রেগুলেশনের ভূমিকার পর হচ্ছে যেটা হরমোনাল ক্রিয়া, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা, এরপর অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা। তারপর হচ্ছে আর বৃক্ক বিকল হলে কি করা যায়, যে বৃক্ক বিকল, এগুলি দেখবো। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী পার্টে আমরা এগুলি দেখবো। তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম।